দেশ হলেও ভারত সরকার যদি খেতে পারে, ভারত সরকার যদি উন্নয়ন হয় সমানভাবে করবে এবং ত্রিপুরা রাজ্যকে আলাদাভাবে দেখবে উনি তখন বলেছিলেন। তো দীর্ঘ বছর পর দেখা গেছে শুধু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারাতেই এটা যে সর্বতোভাবে শুরু হয়েছে গত 7 বছর ধরে এবং বিপ্লব দেবের নেতৃত্বে এটা শুরু হচ্ছে, অলরেডি গোড়াপত্তন হয়ে গেছে। এটি আজকের গতকালকে আমাদের অর্থমন্ত্রী এসে যে প্যাকেজটা ঘোষণা করলো জনজাতির উন্নয়নের জন্য, যে 1300 কোটি টাকা, এটা অভূতপূর্ব। বিশেষ করে এই 1300 কোটি টাকা খরচ হবে শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারের বিষয় নিয়ে, যেমন হোস্টেল, বড় বড় হোস্টেল যা আছে এটাকে ভালোভাবে বাড়ানো হবে এবং স্কুলগুলি, যেখানে গভর্নমেন্টের স্কুলগুলি আছে এগুলি প্রায়গুলি যদি ইংলিশ মিডিয়াম স্কুল আমরা অনেকটাই আমাদের সরকার আসার পর অনেকটা করেছি, ওইগুলি কিন্তু পরিকাঠামো তেমন নেই। পানীয় জল থেকে আরম্ভ করে শৌচালয় থেকে আরম্ভ করে এগুলি করা হবে এবং গুণগত শিক্ষা জনজাতিকে দেওয়া যাইতে পারে। যেমন গড়িয়া একাডেমি 2000 সনে অটলজি, স্বর্গীয় প্রধানমন্ত্রী অটলজি এবং আদবানিজির সামনে জামাতে হায়দার তরফ থেকে যাওয়ার পর ওইখানে যে করা হয়েছে এরকম ধরনের গুণগত স্কুল, কারণ ওইখানে জনজাতিদেরকে 100% ফার্স্ট ডিভিশনে পাস করানো হয়, এরকম ধরনের স্কুল যাতে হয় এভাবে উনি করবেন, এই টাকা দিয়ে হবে। তেমনি আমাদের মুখ্যমন্ত্রীজি আগে যে প্রকল্প ঘোষণা করেছিলেন, বিশেষ করে যদিও আমাদের এডিসি নির্বাচনে ইশতেহারে ছিল সমস্ত এডিসি এলাকাকে উনি পাকা রাস্তা করবেন। তো ঠিক আছে, এডিসিতে আমাদের সংখ্যাগরিষ্ঠ না হলেও উনি অলরেডি আগের থেকে, যেমন আমার এলাকাতে খুপিলুং গাঁও পঞ্চায়েত থেকে, বিসি থেকে, ভিলেজ কমিটি থেকে ঠান্ডাছড়া পেভার ব্লকের মাধ্যমে অলরেডি এটা টেন্ডার হয়ে এখন কাজ শুরু হয়ে গেছে আলাদাভাবে, যেটা এই 1300 কোটি টাকার মাধ্যমেই অর্থাৎ সর্বঋতুতে চলার মতো এটা উনি শুরু করে দিয়েছেন। তেমনি আমার এলাকাতে আরেকটি স্থান নিত্যবাজার থেকে, যেটা নগরাইয়ের রাস্তা থেকে বাংফাই বলে মূলসম অধ্যুষিত এলাকা, খুব দুর্গম এলাকা, ওইখানে পেভার ব্লকের মাধ্যমে রাস্তা টেন্ডার ফেন্ডার হয়ে গেছে, এখন কাজ শুরু হওয়ার পথে, জাস্ট বৃষ্টিটা থামলেই হয়ে যাবে। কন্ট্রাক্টর মালপত্র সব নিয়ে ওখানে করার যা কিছু মেশিনারিজ জমা করছে। তো আসলে আমাদের সরকার, বিজেপি এবং বিপ্লব দেবজি উনার যে টার্গেট ওইটাই উনি বুঝাতে পেরেছেন। তার জন্যই 1300 কোটি টাকা উনি এডিসির জন্য এবং জনজাতি এলাকাতে, নন এডিসিও জনজাতি অধ্যুষিত আছে ওই সব এলাকায় উনি খরচ করবেন। তো আজকে আমি সত্যিই সৌভাগ্যবান, মুখ্যমন্ত্রীজি এবং আমাদের অর্থমন্ত্রী ভারত সরকারের সীতারমণজি উনি আমার এলাকাতে কিল্লাতে একটা জনসভা করেছেন। ওইখানেও হীরা প্লাসের বিষয় উঠে এসেছে এবং এই যে জনজাতিদের ছাত্রছাত্রীদের উন্নয়ন বলতে মূল্যবান, বিশেষ করে গুণগত শিক্ষা বলতে তাদেরকে যেমন পিছনে পড়েছিল তাদেরকে সামনে এই পয়সার মাধ্যমে স্টাইপেন্ড বাড়িয়ে দিয়ে, যেমন আগের সরকারের স্টাইপেন্ড মাত্র ৫-৫০ ছিল, আমাদের সরকারে এসে এটাকে আরও 10 টাকা বাড়িয়ে 65 করেছে পার ডে স্টুডেন্টের। তেমনি গত 70-71 বছরে দেখা গেছে প্রায় স্কুলের মধ্যে জনজাতিদের ছাত্রছাত্রীদের যে আসন সংখ্যা ওইখান থেকে ডাবল এবার করা হয়েছে। যেমন একটি উদাহরণ, গড়িয়া একাডেমির 2003 সন থেকে শুরু করে গত বছর পর্যন্ত মাত্র 200 ছাত্রছাত্রী হোস্টেল ছিল, কিন্তু এইবার আমাদের সরকার এটাকে 400 বাড়িয়ে দিয়েছে, ডাবল করে দেওয়া হয়েছে। অর্থাৎ জনজাতিদের এখানে পাবে, স্টাইপেন্ড পাবে পার ডে 65 করে। তো ওইগুলি ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি এগুলি সব কিছু এই 1300 কোটির মাধ্যমে করা হবে। এছাড়াও যেমন ফল ফসারি গাছ অর্থাৎ হর্টিকালচার জনজাতি এলাকাতে যেটা হবে,
তেমনি এগ্রিকালচার অর্থাৎ কৃষির ক্ষেত্রে এটা করা হচ্ছে, তেমনি শূকর পালন, মুরগি পালন, গরু পালন দুধের জন্য, তেমনি হাঁস পালন, ছাগল পালন, এগুলিও এই টাকার মাধ্যমে এটা করা হবে। এর ছাড়াও যে এটাকে মার্কেটিং করা, মানে আমাদের যে জুম খেতিতে যে ফসলাদি উৎপাদন হয়, যেমন কাঞ্চলিনী একটা ধান আছে, এটা মানে যে কাশ্মীর বা উত্তরপ্রদেশে যে আমরা যে ইয়ে করি বাসমতি যে বলি, এর সাইটেও গুণগত মান এখানে আছে। তেমনি কুমড়া যে আমাদের জুমের মধ্যে হয়, এটা পৃথিবীর বিখ্যাত এই কুমোর। এগুলি বাজারজাত করার যে কতগুলি এর টাকার মাধ্যমে এটা হবে। তো তেমনি আমাদের আনারস হচ্ছে বাঁশের মাধ্যমে হচ্ছে, এবং বাঁশের যে ইয়েতে বাঁশের কোরল থেকে বিস্কিট হচ্ছে। তো এইগুলি যে জনজাতি এলাকাতেই হচ্ছে এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যেগুলি করা হচ্ছে, এগুলি বাজারজাত করার ক্ষেত্রেও এই কাজে আসবে এই জায়গায়। এবং এটা ঠিক যে প্রায় অনেক গুণ এখনই আমাদের এটা বেড়ে গেছে, যে বিশেষ করে জনজাতিদের যে 320টি পাড়াকে সিলেকশন করা হয়েছে, ওই পাড়াতে ডাইরেক্ট মানে যে পেপার ব্লকের মাধ্যমে যেটা রাস্তা, এইটাও করে দেওয়া হবে, এটা চিহ্নিত করা হয়েছে। তো কাজেই এই ঐতিহাসিক পদক্ষেপ, এবং এতে আমরা জনজাতি অংশের লোক গতকালকে অ্যানাউন্স হওয়ার পর থেকেই খুবই উৎফুল্ল, এবং আমরা মোদিজিকে এবং অর্থমন্ত্রী সীতারমণজিকে, নির্মলা সীতারমণজিকে এবং বিপ্লব দেবজিকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আগামী দিনে অবশ্যই আরও আমরা ভালো বড় প্রজেক্ট পাব, এবং এডিসি মধ্যে উন্নয়ন হবে, জল থেকে আরম্ভ করে, রাস্তা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আমরা পাব। এটাই এর মাধ্যমে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। নমস্কার। আমরা ত্রিপুরার মানুষরা আমরা অভ্যস্ত দেখে, কেন্দ্র দেয় না এই বলে আন্দোলন করা, কেন্দ্রের উপর চাপিয়ে দেওয়া, এই সমস্ত দেখে আমরা অভ্যস্ত। এই স্থিতিটা পাল্টেছে গত 3 বছরে। এবার আমি পূর্ববর্তী সমস্ত মুখ্যমন্ত্রীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী যিনি প্রকল্প নিয়ে দিল্লি যাচ্ছেন এবং তিনি বোঝাতে সক্ষম হচ্ছেন তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় যে যারা অফিসাররা আছেন কিংবা মন্ত্রীরা আছেন, তারাও সদর্থক ভূমিকা নিচ্ছেন। সেই জন্য ত্রিপুরার ভারতভুক্তির পর এই প্রথম এইভাবে আর্থিক সহায়তা আসছে। ইতিপূর্বেও এসছে। জনজাতি অধ্যুষিত এলাকার জন্য এটা একটা বড় প্রাপ্তি। পাশাপাশি আরও অনেক বিষয় আছে যেগুলি আগামী দিনে আসতে চলছে। সেই জন্য আমরা পার্টির তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আর কিছু যদি বিষয় জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। যে 1300 crore ইনভেস্টমেন্ট, প্রপোজড ইনভেস্টমেন্ট, সো লার্জার অ্যামাউন্ট। এবার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল বলছে যে এতদিন পর্যন্ত কিছু হয়নি ত্রিপুরাতে, 23-এর নির্বাচনে তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে পারে। এই ইনভেস্টমেন্টের পরে, জনজাতির জন্য কাজ করার পরে, কোন বেসিসের উপর, অন হুইচ কন্টেন্ট ওনারা বলছেন যে বিজেপি হার, বিজেপির জনভিত্তি নেই? তৃণমূলকে আমরা গুরুত্বই দিতে নারাজ। যে দলটার এখানে কোনো লোক নেই, তাদের নেতারা দিল্লি থেকে উড়ে এসে এখানে বলেছিল কি 10 দিন 1 সপ্তাহের মধ্যে তারা এইখানে তাদের দলের কমিটি গঠন করবেন। 10 দিন চলে গেল, 15 দিন চলে গেল, 1 মাস হতে চলেছে, এখন পর্যন্ত তাদের কোনো নেতা নেই। এই তৃণমূলকে আমরা কাউন্টেবলই মনে করি না। তারা আমাদের প্রতিদ্বন্দ্বী কী হবে, তাদের গ্রহণযোগ্যতা কী এই রাজ্যে, তাদের চেহারা কি? এখন যারা যারা আপনার নেতারা আসছেন, তারা কি ত্রিপুরার নির্বাচনে লড়াই করবেন? তারা তো ত্রিপুরার পঞ্চায়েতে লড়াই করার যোগ্যতাও নেই। স্থানীয় লোক আনতে হবে। হ্যাঁ, এখানে কিছু তারা
যেটা করছেন, একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। ত্রিপুরার মানুষ খুব সহনশীল। পশ্চিমবঙ্গে যা হচ্ছে তা থেকে তারা শিক্ষা নিয়েছেন। সিপিআইএমের শিক্ষায় শিক্ষিত তারা। এই রাজ্যে অনুরূপ একটা স্থিতি তারা করতে চাইছেন এবং নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো এইভাবে হয় না। মানুষ জানে, এই রাজ্যের মানুষও জানে, কারণ পশ্চিমবাংলা থেকে অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পালিয়ে ত্রিপুরায় এসছেন। আসামে যেমন গেছেন, আমাদের এখানে আছেন, তাদের মুখ থেকে শুনেছেন। তো ওই স্থিতি এখানে কেউ চাইবে এমনটা নয়। আর এই নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও সফল হবে না। স্যার, আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল, মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উনি বলছেন যে ত্রিপুরাতে মূলত খেলা হবে, ত্রিপুরা আসাম দুই জায়গাতেই খেলা হবে উনি বলছেন। পাশাপাশি আরেকটা কথা উনি বলছেন, এইচআরসি পশ্চিমবঙ্গে হাইকোর্টের অবজারভেশনে তদন্ত করছে এবং আপনি জানেন যে এখন সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই ইনকোয়ারি হচ্ছে। আর এইচআরসি একটা রেকমেন্ডেশন করেছিল হাইকোর্ট। এখন এই জায়গায় দাঁড়িয়ে বলছেন যে তাহলে ত্রিপুরাতে নয় কেন? কারণ আজকে বাধারঘাটে আক্রমণের ঘটনা ওনারা তুলে এনেছেন এবং ক্রমাগত আক্রমণের কথা ওনারা বলেই অভিযোগ করছেন যে তাহলে ত্রিপুরাতে এইচআরসি নয় কেন? দাবি জানাতেই পারেন। ত্রিপুরার কী স্থিতি আছে সেটা সাংবাদিকরা ভালোভাবে জানেন। আর পশ্চিমবাংলায় কি হচ্ছে তা পশ্চিমবাংলার মানুষ যেমন জানে, এখন সারা দেশের মানুষ জানে। নয় কেন বললে তো হবে না, তিনি দাবি জানাতেই পারেন। আর ছাত্র পরিষদের যে কথাটা বললেন, তৃণমূল ছাত্র পরিষদের, এটা তো এই তারিখটাও হাইজ্যাক করা। এটা আমি নাম নিতে চাই না, দেশের একজন প্রাক্তন মন্ত্রী পশ্চিমবাংলারই, উনি প্রয়াত হয়েছেন, নাম নেওয়া যায়, প্রিয়রঞ্জন দাস মুন্সী। উনি ছাত্র পরিষদ করেছিলেন, ওটাকে হাইজ্যাক করা হয়েছে। এই জন্যই বলছি, তৃণমূল হচ্ছে বামেদের শিক্ষায় শিক্ষিত। এই রাজ্যে বাম অপশাসন দেখেছে এ রাজ্যের মানুষ, পরিস্থিতি পাল্টে গেছে। 18 নির্বাচনের পর প্রথম এ রাজ্যের কোনো নির্বাচন হয়েছে, 18 নির্বাচন। এই নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি, সন্ত্রাসে কেউ মারা যায়নি। আর পশ্চিমবাংলার অবস্থা আপনারা খুব ভালোভাবে জানেন, নতুন করে আর বলার অপেক্ষায় থাকে না। ওনাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। আর আজকে যে ঘটনার কথা বলছেন, মানে ওনার ভাই তো আমাদের পার্টিরই নেতা, বর্ষিয়ান নেতা, আমাদের নির্বাচনেও লড়েছেন, আমাদের পার্টির অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো এই সমস্ত মানে নাটক আপনারা এখানে দেখেছেন না, কিভাবে এখানে বলছে বাচ্চা ছেলেদের মাথাটা নষ্ট করে দেওয়ার উপক্রম করেছে এরা, কুশিক্ষায় শিক্ষিত করেছে এরা, অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। এখানে সে ব্লেড ফেট নিয়ে এখানে সমস্ত হয়েছে, আহত হয়েছে, হেঁটে হেঁটে এয়ারপোর্ট দিয়ে গেছে, সেখানে গিয়ে একদম শুয়ে গেছে, যেমন মরণাপন্ন অবস্থা। আবার কদিন বাদে টিভির চ্যানেলে এসে বক্তব্য রাখছে। এই নাটকগুলি কি কেউ বোঝে না? স্ক্রিপ্টটা সিপিএমের লেখা, আমি আগে বলেছি, স্ক্রিপ্টটা সিপিআইএমের লেখা। এই নাটক মঞ্চস্থ করার জন্য বাংলা থেকে একজন নাট্যকারকে পাঠানো হয়েছিল। ফ্লপ শো হয়েছে, ফ্লপ শো হবে। এই রাজ্যে তৃণমূলের মূল গজাবে না। অতীতেও চেষ্টা হয়েছে, এখনও চেষ্টা করতে পারেন, মূল গজাবে না। আমরা মনেই করি না যে তৃণমূল আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে। আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, আমি দুবার প্রশ্ন করেছি, উনি বলছেন যে এই রাজ্যের কিছু বিধায়ক, ডেফিনেটলি বিজেপি বিধায়ক, তারা নাকি যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে, এটা উনি বলছেন। এবং এর মধ্যে কলকাতাতেও কিছু নেতা। কুণাল বাবু এই রাজ্যে এসে মুখ দেখান কি করে আমি তো বুঝতে পারি না। বাম শাসনে এই রাজ্যে তিনি বারবার এসছেন। এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করেছেন, সেই ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এবারও এসে ওনার গুণ গাইছিলেন। এই রাজ্যের চিটফান্ডের নামে এই রাজ্যের মানুষের অর্থ তছরূপ করা হয়েছে, জেল খেটে এসছেন। আপনারা আরও ভালো বলতে পারবেন, কালকে একটা চার্জশিট জমা পড়েছে
আবার হয়তো যেতে হতে পারে। মুখ দেখান কি করে ত্রিপুরার মানুষকে? ত্রিপুরা, আমি বললাম না, ত্রিপুরার মানুষ অনেক সহনশীল, সেই জন্য আসতে পাচ্ছেন। এই রাজ্যের মানুষকে লুটে নিয়েছেন, এই রাজ্যের মানুষ এই সমস্ত ভুলে যায়নি। যাই হোক, রাজনীতি করতে পারেন, সংগঠন বৃদ্ধি করতে পারেন, গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক উপায়ে করুন, কিন্তু অস্থিরতা সৃষ্টির চেষ্টা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা যদি কোনো কিছু হয়, তাহলে তো নিশ্চয়ই সরকার তো বদ্ধপরিকর। আমরা মনে করি, আমাদের পার্টির তরফ থেকে দাবি করা হয়েছে, যারাই করবে, অদণ্ড আচরণ যারা করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, তিনি যেই হোক। থ্যাংক ইউ স্যার। তাহলে কি আজকের হামলার জন্য যে আপনাদেরকে দায়ী করা হয়েছে, আপনারা কি ব্যাখ্যা করেন? আরে তাই কারা হামলা করেছে পুলিশ তো তদন্ত করবে, পুলিশ তো দেখছে, পুলিশ জানে, পুলিশের কাছে নাম দিই কারা। ইতিপূর্বে চিনবে না তো, নিজের লোক তো। মানে মুখ ঢাকা ছিল। আরে আরে বলুন, আরে না মুখ না, আমি বলছি, আপনি দলটা ভাবুন, এরা যে এখনো তাদের মূল গজায়নি, তারা পুলিশের কাছে যাচ্ছে আন্দোলন করবে বলে। একটা গোষ্ঠী চলে গেছে পুলিশ হেডকোয়ার্টারে, আরেকটা থানার সামনে, তাদের কারোর সঙ্গে কোনো কোঅর্ডিনেশন নেই, সৃষ্টিতেই 2-3 ভাগ। আজকে আপনি যে কথাটা বলছেন, যাদের বাড়িতে হামলা হয়েছে, তো বললাম ওনার ভাই আমাদের পার্টির বর্ষীয় নেতা, নির্বাচনে লড়াই করেন, আমাদের পার্টির এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বিভিন্ন। তো ওই বাড়িতে হামলা কারা করতে পারে? গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রথমেই শুরু হয়েছে, যে দলটার কোনো ভিত্তিই নেই, তার মধ্যেই আবার নেতাদের মধ্যে। যাই হোক, এইগুলি পুলিশ তদন্ত করবে, আমরা তদন্ত কাজে হস্তক্ষেপ করব না। আমাদের পুলিশ স্বাধীনভাবে কাজ করে। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেটের পরেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে পুলিশ আগের মতো আর কাজ করবে না, পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। আপনারাও দেখেছেন, এরা যে সাংবাদিকরা জানেন, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ যখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে এসছে, তাদের প্রাথমিক সত্যতা থাকলেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে, প্রয়োজনে গ্রেপ্তার করে, আদালতে গিয়ে ছাড়া পেলে সেটা আলাদা বিষয়। আগে যে আক্রমণ হয়েছিল আপনি বলেছেন যে স্ক্রিপ্টেড, হ্যাঁ, আজকে ঘটনাটা কি সেভাবে দেখছেন? পুরোটাই নাটক। নাটক না হলে যে ছেলেটি এখান থেকে এইভাবে হেঁটে গেল এয়ারপোর্ট দিয়ে, ছবিতেও প্রকাশ্যে এসে গেছে না, এই এয়ারপোর্ট থেকে নেমে কীভাবে স্টেজে শুয়ে গেল, আবার তাদের নেত্রী, হ্যাঁ, দিদি পিসি, তারা কিভাবে দেখলেন, আর সেম থিং, একই আছে বিষয়। হাত ভেঙে দিয়েছে এবং মাথাতে প্রচুর টাকা। আরে কারা ভেঙেছে বের করতে হবে না? আমি বললাম না কেন, এই একটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে 2 গোষ্ঠী 2 জায়গায় যায় কি করে? সেখানেও আমাদের আপনাদের ওই যে নেতার নাম বললেন, তিনি ছিলেন, তিনি একবার ওদিকে যাবেন না এদিকে যাবেন, এরকম করছেন। এটা হাসির খোরাক হয় আগরতলা শহরে। আজকেও তাদের তো একটা অনুষ্ঠান তারা করার চেষ্টা করেছিলেন, শহরবাসী দেখেছেন, এটা রিক্রিয়েশন হয়েছে শহরবাসীর জন্য। কিন্তু এতটুকুতে ঠিক আছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা হলে মুশকিল হবে। নিশ্চয়ই, আমরা প্রথম থেকেই বেশ কয়েকবার কথাটা বলেছি, আমরা সহনশীল, এই রাজ্যের মানুষ খুব সহনশীল, সেই জন্যই কুণালবাবু এখানে এসে এই কথাগুলি বলতে পারছেন। এই রাজ্যের মানুষ যায় না ওনার কাছে গিয়ে, সেটা পাকড়াও করে না, ওনাকে টাকা ফেরত চায় না এ রাজ্যের মানুষ, কিন্তু জানে, ছবি আছে। তাহলে কি মানে আজকে এটা গোষ্ঠীদ্বন্দ্ব মনে করছেন? আমরা মনে করার বিষয় নেই, পুলিশ তদন্ত করবে, তদন্তের দায়িত্ব আমার কাছে নেই। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা ব্যানার্জি এবার ত্রিপুরাতে আসলে ত্রিপুরাতে ভূমিকম্প হবে। ভূমিকম্প পশ্চিমবাংলায় হচ্ছে, শেষের শুরু হয়ে গেছে। রাজনৈতিক ভূমিকম্প সেখানে হচ্ছে, শেষের শুরু। 2-3টা বিষয় একসাথে বলে নিচ্ছি। আজকে তৃণমূলের যে আগরতলায় কর্মসূচি ছিল, তারা তাদের দাবিটা খুব সফল হয়েছে তাদের,
যারা আগরতলার পুলিশ মহল আছে যেভাবে রাজনৈতিক মহল তথ্য সংগ্রহ করে, সেক্ষেত্রে বলা হয়েছে যে অতীতের সবকটি কর্মসূচিকে নাকি ছাপিয়ে গেছে। কিভাবে দেখছে বিজেপি? দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি বলছেন যে কুণাল ঘোষের টাকা ফেরত দেন না চিট ফান্ডার, হতে পারে এটা আপনাদের অভিযোগ, কিন্তু আপনাদের ভীষণ ডকুমেন্টসের প্রতিশ্রুতি ছিল সে টাকা ফেরত দেওয়া হবে বা সুষ্ঠু বিচার হবে। আপনারা এই প্রেস মিটে আমি যদি ভুল না করি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি বলেছিলেন যে তার ঠিকানা হবে, শেষ ঠিকানা হবে ভুবনেশ্বর। কেন হবে সেটাও ব্যাখ্যা দিয়েছিলেন। এই 42 মাসের কি আপডেট রয়েছে চিট ফান্ড সম্পর্কে একটু যদি বলেন। চিট ফান্ডের যাবতীয় ব্যাপার আপনারা জানেন, বিধানসভায়ও রাজনৈতিক আক্রমণ হচ্ছে, এটা বিধানসভায়ও এ নিয়ে চর্চা হয়েছে। বিধানসভায়ও সরকার জানিয়েছে, বিষয়টাকে সিবিআইকে দেওয়া হয়েছে। ইতিপূর্বে যে বামফ্রন্ট সরকার ছিল তখন সেগুলি পাঠানো হয়নি, খুব কম সংখ্যায় 10,000 টাকা 5,000 টাকা এই সমস্ত অভিযোগ পাঠানো হয়েছিল। বড় অঙ্কের অ্যামাউন্ট নয় বলে সিবিআই তা গ্রহণ করেনি। আমাদের সরকার আসার পর বিস্তারিত সমস্ত রিপোর্ট পাঠিয়েছে এবং সিবিআই তদন্ত করছে। এখন সিবিআই এর যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করেছি। সিবিআইকে দেওয়ার কথা ছিল, সেই সিবিআইকে আমরা দিয়েছি। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া চলছে। আপনারাও জানেন এই রাজ্যেও এসেছিল এবং তারা তাদের মতো করে কাজ করছে। এখন আমরা এখান থেকে আমরা বলতে পারি না যে সিবিআই এখনই তাদের গ্রেপ্তার করতে হবে। তবে নিশ্চয়ই এটা বোঝা যায়, সবাই জানে, সবার কাছে ছবি আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কী করে, তৎকালীন মুখ্যমন্ত্রী কী করেছিলেন কি না, কুণাল ঘোষের সঙ্গে কী সম্পর্ক ছিল সেগুলি সব জানেন সবাই। নতুন করে আর এগুলি বলার অপেক্ষায় থাকে না। তদন্তের দায়িত্ব আমাদের কাছে নেই। তদন্তের দায়িত্ব যে সংস্থাটি করবে তার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আজকের যেই কথাটিকে বললেন যে ছাপিয়ে গেছে, ছাপানোর বিষয় তো আমরা কিছু আমরা অনুভব করিনি, কিন্তু শহরবাসী অনুভব করেছে বলেও আমরা মনে করি না। স্যার, সিবিআই তদন্ত এবং যে তদন্তের বিষয়টা উঠে আসছে বারবার, সেক্ষেত্রে যারা গ্রাহক রয়েছে, যাদের টাকাটা গিয়েছে, তাদের ব্যাপারে কি বলবো? আমরা তো তাদের সঙ্গেই, তাদের স্বার্থেই তো আমরা কথা বলছি শুরু থেকে। দীর্ঘদিন ধরে না দীর্ঘদিন নিশ্চয়ই নিশ্চয়ই আমরা তো চাই, আমরা সেই জন্য চাইছি। রাজ্য সরকার আপনারা জানেন, যদি বিধানসভার তথ্য থাকে আপনারা দেখে নেবেন। আরও আগেই হতে পারত বিষয়টা, যদি প্রথম থেকে শুরুতেই এই সমস্ত অভিযোগগুলি দেওয়া হতো, কিন্তু তখন বামফ্রন্ট সরকার সেই কাজে মানে ব্যাঘাত সৃষ্টি করেছে, কারণ তথ্য সঠিকভাবে পাঠায়নি, সেজন্য ফেরত পাঠিয়েছিল। আমাদের সরকার আসার পর সে উদ্যোগী হয়েছে এবং বিস্তারিত তথ্য যে মোটা অঙ্কের যে বিষয়গুলি সেগুলি পাঠানো হয়েছে। এখন তদন্ত শুরু হয়েছে, এখন তদন্ত হওয়ার পর নিশ্চয়ই এই সমস্ত বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রাহকরা অবশ্যই তাদের সঙ্গে আমরা আছি, তাদের ব্যথায় আমরা ব্যথিত। এই রাজ্যের অর্থ বেরিয়ে গেছে। একটা বিষয় হচ্ছে, এটা একটু আলাদা, সেটা হচ্ছে সর্বশিক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে যে অনিয়মিত শিক্ষকরা রয়েছে তারা হচ্ছে, তাদেরকে একটা নিয়মিত বা স্থায়ীকরণ নিশ্চিত করার এমন একটা প্রতিশ্রুতি আপনাদের ছিল। সরকার এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে, এই বিষয়ে বিবৃতিও দিয়েছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। এই বিষয়টা আমাদের তরফ থেকে না বলেই ভালো, আমরা সহানুভূতিশীল এবং এই বিষয়ে নিশ্চয়ই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আইন মেনেই নেওয়া হবে যা সিদ্ধান্ত নেওয়ার, সরকার নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবেন তাদের একটা সুরাহার জন্য, তাদের দাবি দাবা মেটানোর জন্য।